বললাম টাকা দাও, বাসর ঘর সাজাবো। দাদি বলল আর বাসর ঘর বিয়ের আগেই সব শেষ। আমি বললাম তুমি কেমনে জানো সব শেষ? এত কথা না বলে টাকা দাও জলদি। বাসর ঘর সাজানোর জন্য দাদির থেকে টাকা নিয়ে সবকিছু কিনে আনলাম। তারা বিয়ে সবকিছুর আয়োজন করেছে, রান্নার সব কাজ দাদি আর প্রকাশের মা করছে। আমি আর আপনা মিলে বাসর ঘর সাজাইলাম। কে জানতো যার জন্য বাসর ঘর সাজাইলাম সে একদিন আমাকে এই বাড়ি থেকে বের করতে চাইবে। সন্ধ্যার সময় মাহাবা আর প্রকাশের বিয়ে হয়ে গেছে। বিয়ের সব আয়োজন শেষে মাহাবাকে বাসর ঘরে দিয়ে আমি রুমে চলে আসলাম। বাড়িতে বিয়ে তাই ফোন রুমে রেখে দিয়েছিলাম। যখন রুমে এসে ফোন হাতে নিলাম তখন অপরিচিত নাম্বার একটা মেসেজ দেখলাম। তোমার মুখের হাসির জন্য আজকে আমাকে কবুল বলতে হয়েছে। তোমার সুখের জন্য আমি আমার বাবা মাকে কষ্ট দিয়েছি। তোমার চোখের পানি মোছার জন্য আমি যাকে ভালোবাসতাম তার চোখের পানি জড়িয়েছি। আজকে যাকে বিয়ে করলাম সে আমার পছন্দের কেউ ছিল না। ওই দিনে রাতের ঘটনাটা সাজানো ছিল। মা বাবা আমাকে পছন্দ করতো। সে নিজেই বলেছে তুমি এই বাড়ির মেয়ে না, তোমাকে কেন বিয়ে করব। তারে বিয়ে করতে বলেছে। আমি অনেকবার না করছি, সে শুনে নাই। প্রতিদিন তোমায় নিয়ে কথা বলতো আমার কাছে। সে যে কোনো কৌশলে হলেও তোমাকে এই বাড়ি থেকে বের করতে চাইবে, কিন্তু আমি সেটা হতে দিতাম না। এই বাড়িতে তুমি না থাকলে এই বাড়িতে কোনো সুখ থাকবে না। তাই মা বাবাকে বিয়ে করে তোমার শত্রুর জামাই হলাম। এখন সে তোমাকে এই বাড়ি থেকে বের করার কথা বললে আমি ওরে নিয়ে বাড়ি থেকে চলে যাব। তোমার মনে একটু আঘাত লাগতেও দিব না। মেসেজটা পড়ে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। প্রকাশকে ব্লক করে দেওয়ার পর অন্য নাম্বারে মেসেজ দিছে। আমি ওরে কি উত্তর দিব বুঝতে পারছি না। আর এখন মেসেজও দেওয়া যাবে না। একদিন সময় করে প্রকাশের সাথে কথা বলে নিব। প্রকাশ আর মা বাবা বিয়ে হবার 20 দিন পর রিমনের বাবা দেশে আসার জন্য টিকিট কেটেছে। একে আসবে, ম্যাডামকে রেখে আসবে, ইমার্জেন্সি আসতেছে। রিমনের ডাক্তার নাকি ফোন দিছে, মনে হয় রিমনকে বাড়িতে নিয়ে আসবে, কিন্তু এখনো 100% শিওর না। দাদিকে জিজ্ঞেস করলাম রিমনের বাবা কি রিমনকে বাড়িতে আনার জন্য আসতেছে নাকি। দাদি বলল আমি জানি না, তবে প্রকাশের বাবা বলতে পারবে। আমি দাদিকে বললাম তুমি জিজ্ঞেস করো, আমি ওনার সামনে যেতে লজ্জা পাই। দাদি বলল ঠিক আছে। দাদি রুম থেকে বের হয়ে প্রকাশের বাবাকে ডাক দিল। দাদির ডাক শুনে প্রকাশের বাবা বাহিরে এলো। তখন দাদি জিজ্ঞেস করলো রিমনের বাবা ইমার্জেন্সি কেন আসতে চাইলো। প্রকাশের বাবা দাদিকে বলল রিমনকে বাড়ি নিয়ে আসবে, কিন্তু রিমন তার বাবাকে বলল সে এই বাড়িতে আসবে না। এদিকে নতুন বাড়ির কাজ শুরু করেছি, আরো 3-4 মাস লাগবে। 6 তলা কমপ্লিট যদি করে 8-9 মাস লাগতে পারে। দাদি বলল সে এই বাড়িতে আসবে না তো কই যাবে। প্রকাশের বাবা বলল সবাই মিলে রিকোয়েস্ট করে নিয়ে আসতে হবে। আগে ওর বাবা আসুক। এইবার 100% শিওর হলাম যে রিমন আসবে কয়েকদিনের মধ্যে। আমি আগেই দাদিকে বলে দিছি রিমনের বাবা আসলে মা বাবাকে তো রুম ছেড়ে দিতে হবে। এই রুমে তার বাবা থাকবে, আর রিমনও যদি আসে তার রুম তো লাগবে। আমার কথা শুনে দাদি প্রকাশের বাবাকে আবার ডেকে আনলো। রিমনের বাবা আসলে রুম কেমনে কি করব। প্রকাশের বাবা বলল এসব আমি আগেই চিন্তা ভাবনা করে রেখেছি। আপনার আরিনের রুমে চলে যাবে, প্রকাশ তার বউকে নিয়ে আপনার রুমে চলে আসবে, আর রিমনের রুমে রিমন, তার বাবার রুমে তার বাবা। দাদি বলল হ্যাঁ এটাই ভালো হবে। রিমনের বাবা প্লেনে ওঠার পরই প্রকাশরা আপনার রুমে চলে গেছে। আমিও তার রুম গুছিয়ে রেডি করে রাখছি। আপনারা আমার রুমে চলে এসেছে। রাতে দাদি এসে জিজ্ঞেস করলো সবকিছু ঠিকঠাক করছো নাকি। আমি বললাম হ্যাঁ সব গুছিয়ে রাখছি। এখন দাদি বলল ঠিক আছে, সকাল সকাল উঠা লাগবে, বাইরে গাড়ি আসলে আমাকে ডাক দিস। আমি বললাম সকালে গাড়ি দিয়ে তুমি কই যাবা। দাদি বলল এয়ারপোর্টে যাব, রিমনের বাবাকে নিয়ে আমরা প্রকাশকে আনতে যাব, সাথে প্রকাশের বাবাও যাবে। আমার মাথায় হাত পড়ে গেল। এখনো তো রিমনের রুম পরিষ্কার করা হলো না। আমি দাদিকে বললাম ঠিক আছে তুমি ঘুমাও। দাদি ঘুমিয়ে যাওয়ার পর আমি রিমনের রুমে গিয়ে এসি থেকে শুরু করে সব পরিষ্কার করলাম। নতুন বালিশ, নতুন বিছানা, চাদর সবকিছু রাতেই ঠিক করে রাখছি। সকালে অ্যালার্ম দিয়ে রাখছি। সময় মতো দাদিকে ডাক দিয়ে দিছি। সকালে প্রকাশের বাবাকে নিয়ে দাদি চলে গেল এয়ারপোর্টে। আমি আপনাকে বললাম তুমি স্কুলে যাওয়ার সময় আমাকে একটু ডাক দিও, এখন একটু ঘুমাই। আপনারা বলল আচ্ছা আপু ডাক দিয়ে দিব। মেয়েটারে কত করে বললাম ডাক দিতে, সে ডাক না দিয়ে স্কুলে চলে গেল। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। রান্না করব কখন? 11টার বেশি বেজে গেছে। তাড়াহুড়া করে উঠে রান্নার জন্য রেডি হলাম। রান্না করার সময় কতবার যে বাইরে চুপি দিলাম তারা এসেছে নাকি দেখার জন্য, কিন্তু এখনো আসে নাই। আমি রান্না শেষ করে গোসল করতে গেলাম। গোসল করে লাল কালার একটা শাড়ি পরলাম। এখনো মাথায় চুল ভিজা, তোয়াল দিয়ে চুলগুলো বাঁধা ছিল। ঠিক সেই মুহূর্তে প্রকাশের মা এসে ডাক দিল আরিন বাহিরে আসো, তারা এসে গেছে। আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় বাহিরে আসলাম। একটু দেরি হয়ে গেছে। বাহিরে এসে দেখি রিমন সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছে। তার মুখটাও দেখতে পারলাম না। রিমনের বাবার হাত থেকে লাগেজ নিয়ে রুমে নিয়ে রাখলাম। আমাকে শাড়ি পরা দেখে দাদি বলল শাড়ি যে পরলে এখন ওদের খাবার দিবে কিভাবে। আমি বললাম এমনিই দিব, শাড়ি নষ্ট হলে আবার কিনে দিবা। দাদি বলল হ্যাঁ তোর কয়টা শাড়ি লাগে। কথাগুলো রিমনের বাবার সামনে বলেছে। তখন উনি বলল চুপ করো তোমরা, আগে লাগেজ থেকে রিমনের জামা কাপড় নিয়ে ওরে দিয়ে আসো। আমি লাগেজ নিয়ে রিমনের বাবার কাছে দিলাম।
কোনগুলা রিমনের কাপড় বের করে দেওয়ার জন্য। রিমনের বাবা রিমনের জামা কাপড়গুলা বের করে দিয়ে আমার হাতে দিল। এখন দাদি এসে বলল, দে আমার কাছে দে, আমি দিয়ে আসি। এই বলে দাদি আমার হাত থেকে কাপড়গুলা নিয়ে উপরে চলে গেল। মনে মনে বুড়িরে বকতে লাগলাম, যা একটু ওর চেহারাটা দেখার সুযোগ হলো না, তাও বুড়িটার জন্য হইল না, থাক খাওয়ার সময় দেখে নিব। রিমনের বাবা 4টা লাগেজ ভরে কি আনলো এত? মাহাবার জন্য কিছু এনেছে মনে হয়। মাহাবার কথা মনে হতেই ওরে খুঁজতে লাগলাম। তার বাবা ভাই আসলো, সে কই? আমি গিয়ে তার রুমে ডাক দিলাম। ভিতর থেকে প্রকাশ জবাব দিল, মাহা বাবা লজ্জা পায় বাবার সামনে যেতে। আমি বললাম, লজ্জার কিছু নেই, দুজনে গিয়ে বাবাকে সালাম করো। প্রকাশ দরজা খুললো। ওদের দুজনে আমি সাথে করে নিয়ে এসেছি রিমনের বাবার কাছে। মাহাবা গিয়ে তার বাবাকে সালাম করলো, প্রকাশও সালাম করলো। রিমনের বাবা দুজনকে জড়িয়ে ধরলো। তখন রুমে প্রকাশের বাবাও ছিল। উনি বলল, রিমন আছে উপরে, ওরে সালাম করে আসো। দাদি বলল, রিমন এখন নিচে আসবে, উপরে যেতে হবে না। তাদের কথার ফাঁকে রিমনের বাবা মাহাবা প্রকাশের জন্য যা যা আনলো সেগুলো বের করে মাহাবাকে দিল। প্রকাশের বাবা আর মার জন্য এনেছে, সেগুলো বার করে দিল। আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম। একটু পরে রিমনের নিচে নামার শব্দ পেলাম। আমি দরজার সামনেতে সরে গিয়ে বাইরে দাঁড়ালাম। সে নিচে নেমে সোজা ওই রুমের দিকে আসতে লাগলো। সিঁড়ি থেকে নিচে নামার পর সর্বপ্রথম তার চোখ পড়লো আমার উপরে। আমি এক পলকেই তাকিয়ে রইলাম, কিন্তু সে আমাকে দেখে মাথা নিচু করে রুমে চলে গেল। প্রথম যে একবার তাকালো, তারপর আর তাকায়নি আমার দিকে। রিমন রুমে ঢুকার পর আমি গিয়ে আবার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। মাহাবা প্রকাশ ওরাও সালাম করলো রিমনকে। তখন রিমন প্রকাশকে বলল, অল্প বয়সী বউ পাইছো, সে তেমন কিছু বুঝে না, তাই তোমারই সব কিছু মানিয়ে চলতে হবে। প্রকাশ বলল, ঠিক আছে ভাইয়া। রিমনের বাবা প্রকাশকে বলল, বিয়ের সময় ছিলাম না, তাই সামনে শুক্রবার বাড়িতে অনুষ্ঠান করে সবাইকে দাওয়াত দেওয়া হবে, তোমরা সবাই আয়োজন করা শুরু করো। তখন রিমন বলে উঠলো, মা ছাড়া মেয়ের কোনো অনুষ্ঠান এই বাড়িতে হবে না। রিমনের এই কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। রিমনের বাবা বলল, ওর মা এখন আসতে পারবে না। রিমন বলল, যখন আসবে তখনই হবে অনুষ্ঠান। প্রকাশের বাবা বলল, রিমন ঠিকই বলেছে, ওর মাকে ছাড়া অনুষ্ঠান করা ঠিক হবে না। রিমনের বাবা বলল, ঠিক আছে, আমি দেখছি। এখন তাহলে অনুষ্ঠান বন্ধ থাকুক। প্রকাশের বাবা সবাইকে চলে যেতে বলেছে রুম থেকে। মাহাবা, প্রকাশ, আমি সবাই চলে আসলাম। একটু পর আমাকে আবার ডেকে নিল। আমি গেলাম। তারা সবাই বসে আছে, রিমনও বসে আছে, কিন্তু মাথা নিচু করে। রিমনের বাবা আমাকে জিজ্ঞেস করলো, কি করব, কোথায় ভর্তি হব? আমি বললাম, আপনারা যা ভালো মনে করেন। প্রকাশের বাবা ভালো একটা কলেজের নাম বলল। রিমনের বাবা বলল, তাইলে আপনি ভর্তি করিয়ে দিয়েন, আমি তো চলে যাব কয়েকদিন পর। প্রকাশের বাবা বলল, এসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে নিব। দাদিও রিমনের বাবাকে বলল, ওর ভর্তির জন্য তোর চিন্তা করতে হবে না, এখন বউরে ফোন দিয়ে সে আসতে পারবে কিনা জিজ্ঞেস কর, তাহলে অনুষ্ঠানটা শেষ করে ফেলে, ঝামেলা কমবে তাইলে। রিমনের বাবা ম্যাডামকে ফোন দিল। ম্যাডাম ফোন রিসিভ করার পর রিমনের বাবা বলল, তুমি কি কয়েকদিনের জন্য আসতে পারবা? ম্যাডাম বলল, এখন কেমনে যাব এত কাজ রেখে? রিমনের বাবা বলল, তুমি আসলে মাহাবা অনুষ্ঠানটা করে ফেলতাম। ম্যাডাম বলল, আমি যাব না, তোমরা সবাই মিলে অনুষ্ঠান করে ফেলো। তখন রিমন আবারও বলল, আব্বু ওনাকে বলে দাও, মা না আসলে মেয়ের বিয়ের কোনো অনুষ্ঠান এই বাড়িতে হবে না। ম্যাডাম এই কথা শুনে জিজ্ঞেস করলো, কে বললো এই কথা? রিমনের বাবা বলল, রিমন বলেছে, তুমি না আসলে এই বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না। ম্যাডাম বললো, এইভাবে তো তুমি আমাকে বলো নাই, যদি বলতা তাহলে তোমার সাথেই চলে যেতাম। এই কথা শুনে রিমনের বাবা একটু লজ্জা পেয়ে গেছে। লাউড স্পিকার আর অফ করলো না। শেষে ম্যাডাম বলল, ঠিক আছে, টিকিট কেটে তোমাকে জানাবো। ম্যাডামের সাথে কথা শেষ করে রিমনের বাবা লাগেজ থেকে রিমনের জন্য আনা জিনিসগুলো বার করলো। অনেক কিছু নিয়ে এসেছে, ফোন থেকে শুরু করে ল্যাপটপ, সবকিছু। লাস্টে আমার জন্য বের করলো কানের দুল, চুড়ি আর অনেকগুলো জামা কাপড়। এইগুলো যখন আমার হাতে দিল, আমি অনেক খুশি হয়ে গেছি। আমার পছন্দের জিনিসগুলো ছিল। সবগুলো নিয়ে আমি রুম থেকে বের হয়ে যেতে লাগলাম। তখন রিমন ডাক দিল, এই দাঁড়াও, এটা নিয়ে যাও, এইটা আমার কোনো দরকার নাই, তোমার দরকার পড়বে। আমি পিছনে তাকিয়ে দেখি রিমনের হাতে ল্যাপটপ, সে আমাকে দিয়ে দিতে চাইছে। আমি দাঁড়িয়ে আছি, নেই না। তখন রিমনের বাবা বলল, নাও। রিমন তো ঠিকই বলল, ল্যাপটপ তোমার দরকার, আমি না হয় পরের বার আরেকটা রিমনের জন্য নিয়ে আসবো। রিমন বলল, না, আমার এসবের দরকার নেই, আমার গাড়ির ব্যবস্থা করেন। এটা বলে রিমন রুম থেকে বের হয়ে উপরে চলে গেল। আমি এক হাতে ল্যাপটপ নিয়ে দাঁড়িয়ে আছি। রিমনের বাবা আবার বলল, আরিন, ল্যাপটপ তুমি নিয়ে নাও, বিকেলে ওর জন্য মোটরসাইকেল কিনতে যাব। আমি রুমে গিয়ে বুকে থুতু দিলাম। বাপরে, যেভাবে পিছন থেকে ডাক দিছে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কানের দুল আর চুড়িগুলো রুমে গিয়ে পরে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে সবকিছু ঠিক করতে লাগলাম। তখন দাদির ডাক শুনে বাহিরে আসলাম। দাদি আমাকে দেখে বলল, তুই এখন সাজুগুজু নিয়ে পড়ে আছিস, এদের খাবার দিবে কে? আমি বললাম, দাদি, তোমার জন্য সাজতে পারলাম না। কই যে যেভাবে ডাকাডাকি শুরু করছো? এখনই খাবার দিচ্ছি, তুমি আসো, সবার সাথে খেয়ে দাও। টেবিলে খাবার দিয়ে আমি দাদিকে ডাক দিলাম। দাদি রিমনের বাবাকে ডাক দিয়ে বলল, কই গেলি তুই, খেতে আয়। রিমনের বাবা খাবার টেবিলে এসে জিজ্ঞেস করলো, রিমন কই, ও কি খেয়েছে নাকি? তখন আমি বললাম, না, এখনই নিয়ে যাব।
তখন আমাকে জিজ্ঞেস করলো কই নিয়ে যাওয়া খাবার। আমি বললাম ওনার রুমে। দাদি বলল আরে গাদি, রিবন কি এখন আগের মতো নাকি? যে খাবার নিয়ে যাবি সে এখন সবার সাথে খাবে, যা ওরে ডাক দে। দাদি ঠিকই বলেছে, আসলে আমি একটা গাদি। তা না হলে আগের অভ্যাস এখনো রয়ে গেল কেন? এখন তো সে সুস্থ, সবকিছু ঠিক, তাহলে খাবার নিয়ে যাব কেন? দূর যাই, গিয়ে ডেকে নিয়ে আসি। উপরে গিয়ে দরজায় নক দিলাম, ভিতর থেকে জিজ্ঞেস করলো কে। আমি বললাম আপনাকে নিচে ডাকে খাবার খাইতে। রিবন বলল ও অরিন, আচ্ছা ভিতরে আসো একটু। আমি ভিতরে গেলাম। আমাকে দেখে বলে তুমি কি ফোন সম্পর্কে কিছু জানো? আমি বললাম হ্যাঁ জানি। তখন বললো আমার ফোনটা সেটিং করে দাও। আমি বললাম এখন আপনার বাবা বসে আছে, আপনার সাথে খাবার খাবে, রাতে ফোন ঠিক করে দিবনি। রিবন বলল ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি। আমি চলে আসলাম। তাদের খাবার খাইয়ে দিয়ে আমি রুমে গিয়ে শাড়ি খুলে ফেলেছি। অনেক কাজ আছে, রাতের জন্য সবকিছু রেডি করতে হবে। শাড়ি চেঞ্জ করে দাদির কাছে গেলাম, রাতে কি কি রান্না করতে হবে। তখন দাদি আমাকে দেখে বলল শাড়ি খুলে ফেললে কেন? আমি বললাম কাজ করব তাই। দাদি বলল রাতে পরবি, দিনে পরার দরকার নাই। তখন আমি বলে ফেললাম রাতে পরে কারে দেখাবো। দাদি বলে দিনে পরে কারে দেখাস। আমি বললাম তোমারে দেখাই দাদি, তোমারে। এখন টাকা দাও, লিস্ট দাও কি কি রান্নার জন্য আনতে হবে। দারোয়ান বেড়া আবার চা খাওয়ার জন্য চলে যাবে, আসবে 1 ঘন্টা পর। দাদি টাকা দিল, আমি লিস্ট করে দারোয়ানকে দিয়ে সব কিনে আনলাম। বাড়িতে এত মানুষ, একটু হেল্প করতেও পারে, কিন্তু কেউ হেল্প করবে না। কাজের মধ্যে দাদি এসে জিজ্ঞেস করলো কয়জনের রান্না করিস। আমি রাগ করে বললাম 2 জনের। আমার ভাতারও আছে, এসে দেখে যাও। দাদি বলল না থাক, রিবন কি জন্য এসেছিল জানতে আসলাম, কিন্তু তোর মাথা যে এত গরম। আচ্ছা রান্না কর। আমি দাদিকে বললাম রিবন কখন এসেছিল। দাদি বলল তুই দেখোস নাই। আমি বললাম না। দাদি বলল এই তো 2 মিনিট হলো। আমি বুঝতে পারছি রিবন ফোন সেটিং করার জন্য এসেছিল। আমি বিজি দেখে চলে গেছে। না, ওর ফোনটা আগে ঠিক করে দেওয়ার দরকার। তাড়াতাড়ি রান্নার আয়োজন শেষ করে গোসল দিয়ে আবার লাগেজের মধ্যে শাড়িটা পরলাম, হাতে চুড়ি পরলাম। এখন উপরে যাব রিমনের ফোনের সেটিং সাজিয়ে দিতে। মাত্র রুম থেকে বের হলাম, তখনই দেখি রিমন প্রকাশের বাবার সাথে বাইরে যাচ্ছে। আবার রুমে চলে আসলাম। শাড়ি যে পরছি কেউ দেখে নাই, তাই আবার চেঞ্জ করে ফেলেছি। যার জন্য পরলাম সেইটা বাইরে চলে গেছে, আজকে আর পরবো না। এখন অপেক্ষা করছি বাইরে থেকে কখন আসবে। সবে মাত্র বাহিরে গেল, এখন থেকে অপেক্ষা শুরু করলাম। এই অপেক্ষা কখন শেষ হবে কে জানে। ফোন হাতে নিয়ে হাঁটাহাঁটি করতে লাগলাম। প্রকাশের মা আমাকে দেখে ডাক দিয়ে বলল আরিন আজকে তোমারে খুশি খুশি লাগে, কারণ কি? আমি বললাম বাড়িতে মানুষ বেশি থাকলে সবাই খুশি থাকে। আমার কথা শুনে প্রকাশ বাইরে চলে আসলো, আর আমি প্রকাশকে দেখে দাদির রুমে চলে গেলাম। তখন দাদি কার সাথে জানি কথা বলছে ফোনে। আমি দাদির খাটে বসে রইলাম। দাদি কথা শেষ করে আমাকে বলে তার ম্যাডাম টিকিট রেডি করেছে, তাই সামনে শুক্রবার অনুষ্ঠান, আগে থেকে সবকিছু গুছিয়ে রাখিস। আমি বললাম কতজন লোকের আয়োজন করবে? এই বাড়িতে বেশি লোকের আয়োজন করা যাবে না তো, যদি মানুষ বেশি হয় তাহলে কমিটি সেন্টার বুকিং করতে হবে। দাদি বলল রিমনের বাবা আসুক বাড়িতে। আমি বললাম ওনারা কই গেছে? দাদি বলল রিমনের জন্য হুন্ডা কিনতে গেছে। আমি বললাম রিমন কি হুন্ডা চালাতে পারে? দাদি বলল পারে। সেই মুহূর্তে দাদির ফোন আরেকটি ফোন আসলো। দাদি বলল দেখতো কে ফোন দিছে। আমি ফোন হাতে নিয়ে দেখি প্রকাশের বাবা ফোন দিছে। দাদি ফোন রিসিভ করলো। প্রকাশের বাবা দাদিকে আমার কথা জিজ্ঞেস করলো, আরিন কই, ওরে বলেন একটু ফোন দিতে ওর মামারে। দাদি বলল আরিন এখানে, ওর সাথে কথা বলেন। আমি ফোন নিয়ে সালাম দিলাম। তখন বলছে আরিন তোমার মামা ফোন দিতে বলেছে, তোমার নাম্বার নাকি ওরা খুঁজে পায় না, তাই আমার নাম্বার খুঁজে বের করে ফোন দিছে। আমি বললাম ঠিক আছে, আমি এখন ফোন দিচ্ছি।